সব মানুষকে সব সময়ের জন্য বোকা করা যায় না। এই কথা ভাবলে চলবে না যে বাংলাদেশের মানুষ বোকা। আমাদের বন্দরটা 13 দিনের মধ্যে ভাড়া হয়ে গিয়েছে এবং যারা এটার মধ্যস্থতাকারী এরা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ ছিলেন বলে শোনা যায়। রাষ্ট্র যদি নিজের সম্পদ নিজে বাঁচাতে না পারে তাহলে রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা জবাব দিবেন। রাষ্ট্রের সম্পদ মানে জনগণের সম্পদ। জনগণের সম্পদ রক্ষা করার জন্য শপথ নিয়েছেন সরকার। ফলে জনগণের জানমাল যেমন তার নিরাপত্তা দিতে হবে, জনগণের সম্পদকে নিরাপত্তা দিতে হবে। ফলে সেটা যদি তারা বাঁচাতে না পেরে থাকেন এবং এটাকে যদি রাষ্ট্রীয় সম্পদ মনে না করে থাকেন, ব্যক্তিগত মনে করে থাকেন, তাহলে সেটার জবাব নিশ্চয়ই কোনো না কোনো দিন দিতে হবে। আমি তো এই জন্যই বলেছি যে মানুষ দেখে, বোঝে, চুপ করে থাকা মানে কিন্তু বোঝে না ব্যাপারটা তা না। ফলে কোথাও না কোথাও কোনো না কোনো দিন সত্য সামনে আসবে। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন আমেরিকাতে কলম্বাসের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। আমরা ছোটবেলায় পড়তাম আমেরিকা আবিষ্কার করেছেন আমেরিগো ভেসপুচি আর কলম্বাস সেখানে বসতি স্থাপন করেছেন। আমেরিকাতে এই দুজনের কারণ তারা এখন আর স্মরণ করতে চায় না, এদেরকে ঘৃণা ভরে স্মরণ করে। এর কারণ হচ্ছে কলম্বাস যে নির্যাতন করতেন, কলম্বাস যে অসুস্থতা ছড়িয়ে দিয়েছিলেন আমেরিকাতে, আমেরিকার যে আদিবাসী গোষ্ঠী যারা আসলে আমেরিকার মালিক তাদেরকে যে সিস্টেম্যাটিক্যালি হত্যা করেছেন, এগুলি যতই ঢেকে রাখার চেষ্টা করা হোক না কেন শেষ পর্যন্ত বেরিয়ে এসেছে। এবং আমি একসময় আমেরিকাতে ছিলাম, এই অবস্থা আমি থাকা অবস্থায় কলম্বাসের মূর্তি উপড়ে ফেলতে দেখেছি। তো সেই কারণে কোনো মূর্তি আসলে টিকে থাকে না, কিন্তু মানুষের মনের মধ্যে যদি কারো প্রতি ভালোবাসা শ্রদ্ধা থাকে সেটা টিকে যায় বহু বহু বছর পরেও। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা এবং না আসা এই দুটোই আসলে নির্ভর করছে এখন আদালতের রায়ের উপরে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি একটি চিরস্থায়ী অবিশ্বাস, এই কারণে যে রাজনীতিবিদরা এখনো পর্যন্ত একে অন্যকে বিশ্বাস করতে পারেন না। এখনো পর্যন্ত ক্ষমতায় থাকা ব্যক্তি যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারেন এই বিষয়টি আমাদের মধ্যে হয় নাই। স্বাধীনতার পরে এই 50 বছর পার হয়ে গিয়েছে, একাধিক স্বৈরাচারের পতন ঘটেছে, একাধিক প্রেসিডেন্টের হত্যাকাণ্ড আমরা দেখেছি, একাধিক গণ আন্দোলন আমরা দেখেছি। এত কিছুর পরেও আমরা এখনো পর্যন্ত রাজনীতিবিদদের মধ্যে একে অন্যের প্রতি ক্ষমতা পরিত্যাগের যে সুস্থতা এই বিষয়ে কোনো আস্থা আমরা দেখতে পাই না। অর্থাৎ দেখেন এই অবিশ্বাস দূর হয় নাই। ফলে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে একটি অবিশ্বাসের ফলাফল। এবং সেই অবিশ্বাসের ফলাফলে কি হয়, আমরা আমাদেরই মধ্যে থাকা কিছু লোক যারা নিজেদেরকে সুশীল বলে দাবি করেন, যাদের সরাসরি রাজনৈতিক সংস্রব নাই, এমন লোকদেরকে কিছুদিনের জন্য ওই আসনে বসিয়ে দিয়ে ভাবি তারা একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন। 5 বছর যারা দেশ চালাতে পারেন তারা একটা ভালো নির্বাচন করতে পারেন না। এইটা হচ্ছে কালেকটিভলি আমাদের জাতির জন্য একটি লজ্জার বিষয়। ফলে যতদিন পর্যন্ত আমরা পৃথিবীর অন্যান্য সভ্য দেশের মতো নির্বাচন আয়োজন করতে পারবো না, স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশন প্রকৃত অর্থেই তার দায়িত্ব পালন করতে পারবে না, বিচার ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত এই নির্বাচনী বিষয়গুলিতে স্বাধীন আচরণের মধ্যে দিয়ে আমাদের মধ্যে আস্থা পয়দা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা থাকবে। এবং যতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার থাকবে ততদিন পর্যন্ত গোটা পৃথিবীতে এইটাই প্রমাণিত হবে যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ক্ষমতাবানেরা ক্ষমতা ছাড়তে চায় না। ক্ষমতা ছাড়ানোর জন্য তাদের একটা নিরপেক্ষ থার্ড পার্টি আম্পায়ার লাগে। এবং আজকে মনে করেন যে অন্তর্বর্তী সরকার আছে, ভবিষ্যতে এরকম তত্ত্বাবধায়ক সরকার হলে আবারও এরকম আসিফ নজরুল, আবারও এরকম বিভিন্ন ব্যক্তিরা আসবেন, এই রেজওয়ানা হাসানের মতো লোকেরা আসবেন। এখন যারা ছোট ছোট এনজিও করছেন বা এই মুহূর্তে ধরেন কেউ ক্রিমিনোলজির অধ্যাপক, কেউ মনে করেন সমাজবিজ্ঞানের অধ্যাপক হবে আর কি সামনে, এখনো হয় নাই, লেকচারার। এই লেকচারারদেরকে এখন আমাদের দেখে রাখতে হবে যে 25 বছর পরে 20 বছর পরে উনি আসিতেও পারেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়ে। যারা নিজেরা ইউনিভার্সিটির মধ্যে দলীয় আচরণ করেন সেই লোকগুলি আবার আমাদের এখানে এসে তত্ত্বাবধায়কে এসে নিরপেক্ষ হয়ে যান। যারা বিভিন্ন বিদেশি দাতাদের টাকায় নিজেদের জীবন নির্বাহ করেছেন ওরা আবার তত্ত্বাবধায়ক সরকারের সময় এসে আমাদের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে খুব নিরপেক্ষ হয়ে যান। এখনকার যে প্রজন্ম তাদের মধ্যে অনেকে হয়তো, কারণ বিগত দিনে আওয়ামী লীগ তার শাসন আমলে যেভাবে মুক্তিযুদ্ধকে অপব্যবহার করেছে, চেতনার নামে যে ঘটনাগুলো ঘটেছে, তাতে হয়তো কারোর মধ্যে একটা ভিন্ন জায়গা থাকতে পারে। কিন্তু সেটা হচ্ছে আমাদের প্রকৃত ইতিহাস তুলে না ধরা এবং এই জায়গাগুলো। কিন্তু তাতে করে এত বড় ঘটনা প্রতি মুহূর্তে ঘটতে থাকবে তার অনেক অঙ্ক, যেটা তুষার ভাই বলছিলেন যে আমরা যে প্রজন্মে
জন্মলাভ করেছি এর সাথে মেলে না। হ্যাঁ, ঘটনা তো তাই, কিন্তু আমি সেই জায়গায় এইটা বলতে চাই যে আমাদেরকে মেলাতে হবে, আমাদেরকে এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে হবে, এবং এই প্রজন্মের মধ্যে যদি কেউ কেউ ওই ধরনের একটা কোড আনকোড করে বলি কোনো ইনোসেন্ট জায়গা থেকে এরকম বিবেচনা করে সেখান থেকে তুলে আনতে হবে। কোনো শাসক গোষ্ঠী বা কোনো গোষ্ঠীর অপছায়ায় আমাদের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে পারে, এইটা কিন্তু আমরা চাইব না। কিন্তু অবশ্যই এই যে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ এবং শাসক গোষ্ঠী যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী যে ফ্যাসিস্ট প্রবণতা করেছে, যে হত্যাযজ্ঞ করেছে, মানুষের যে অগণতান্ত্রিকতা করেছে, যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, তার বিরুদ্ধে আমরা যে গণ অভ্যুত্থানে বিজয়ী হয়েছি, আমাদের প্রকৃত সেই আকাঙ্ক্ষার ধারা বজায় রাখতে হবে। কিন্তু এই আকাঙ্ক্ষাকে কেউ যাতে মিসকোট করে বা ব্যবহার করে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিতে না পারে, সে ব্যাপারেও আমাদের সবাইকেই, আমি পুরো দেশবাসীর কথা বলছি, সচেতন দেশবাসীকে আরো সোচ্চার হইতে হবে। আমাদের সামনে কিন্তু আর কোনো বিকল্প নাই। কোথাও কি তাদের কাছে জবাবদিহি চাওয়ার কোনো সুযোগ আছে? আমরা টকশোতে এসে আবল তাবল বলি, এই জন্য আমাদেরকে বিভিন্ন জায়গাতে অপমানজনক রিল বানিয়ে, এটা বানিয়ে, সেটা বানিয়ে নানানভাবে হিউমিলিয়েশনের চেষ্টা করা হয়। আমাদের সম্মান রক্ষার্থে তাদের কোনো ভূমিকা আছে? আমরা যারা কথা বলি, আমাদেরকে তারা নিজেরা সম্মান করে কথা বলেন? আমি একাধিক ব্যক্তির নাম বলতে পারি, বিভিন্ন জায়গাতে অসম্মানজনক মন্তব্য করে থাকেন। তারা অসম্মান করবেন, কিন্তু আমাদের তাদেরকে পাল্টা সম্মান করতে হবে, এটা তারা প্রত্যাশা করেন। তো এই যে ঘটনাটা ঘটলো, আমি আপনাকে একটা প্রশ্ন করি পাল্টা। জীবনে আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো লাইসেন্স, কোনো আইডি কার্ড বা কোনো একটা কিছুর জন্য অ্যাপ্লাই করেছেন। আপনি 13 দিনের মধ্যে কয়টা পেয়েছেন? আপনি মাথা নাড়ছেন, পান নাই। আপনি পেয়েছেন 13 দিনের মধ্যে, ভাবতেই পারে না বোধহয়। হ্যাঁ, কিন্তু আমাদের বন্দরটা 13 দিনের মধ্যে ভাড়া হয়ে গিয়েছে। এবং যারা এটার মধ্যস্থতাকারী, এরা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ ছিলেন বলে শোনা যায়। তারা এত দ্রুত তাদের এই কাজটা হাসিল করেছেন। এইখানে কি ঘটেছে এটা আমাদেরকে বুঝতে হবে। মূলত সারা পৃথিবীতে এখনো কিন্তু পণ্য পরিবহন হয় সমুদ্র দিয়ে। পণ্য পরিবহন কিন্তু বিমানে হয় না, রাস্তার পথেও হয় না। রাস্তা দিয়ে পণ্য পরিবহন হয় নেইবারিং কান্ট্রিগুলোর মধ্যে, যেখানে বিরাট রাস্তার সংযোগ আছে। কিন্তু রাস্তা দিয়ে পণ্য পরিবহন খরচ বেড়ে যায়। এটা ধরেন আমাদের মতো দেশ যাদের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী আছে এবং খুব সহজে রাস্তা পারাপার করা যায়, এরকম কিছু দেশে সুবিধাটা পায়। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা নিজেদের মধ্যেই সুবিধাটা পায়। কিন্তু বিশ্বের যে পণ্য পরিবহন, সেই পরিবহন হয় সমুদ্র দিয়ে। এবং এই সমুদ্র পথের যে দখল, এই দখলের বিষয়টা কিন্তু বহু বছরের। আপনারা নিশ্চয়ই জানি না, আপনি হয়তো মনে করতে পারবেন, হয়তো পড়েছেন যে এই ব্রিটেন যে একসময় পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে বলতো যে সাম্রাজ্য সূর্য অস্ত যায় না, এর কারণ হচ্ছে এই সমুদ্র পথের পরিবহনের দ্বীপগুলিতে তার অধিকার ছিল। সে কেপ অফ গুড হোপ, জিব্রাল্টার, সুয়েজ ক্যানেল, মেলাকা প্রণালী, শাতিল আরব, এগুলাকে সে নিয়ন্ত্রণ করত। যে কারণে বিশ্বব্যাপী যে সাপ্লাই চেন, এই সাপ্লাই চেনটার উপরে ব্রিটিশদের একটা অধিকার ছিল, যেই কারণে তাদের নৌবাহিনী তাদের সকল বাহিনীর চেয়ে বড় ছিল, কারণ তারা এই পথ পাহারা দিত। এখন আমরা সেই সাপ্লাই চেন মেনটেন্যান্সের জায়গাতে গিয়ে নিজেদেরকে যুক্ত করলাম, এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয় হচ্ছে $46 করে, $47 করে এই পোর্ট এই প্রতিটি কন্টেনারে এখনই আর্ন করে। আর যে পোর্টটা দিয়ে দেওয়া হয়েছে সেখানে আমরা পাবো $21। ভবিষ্যতে 80,000 কন্টেনার পার হয়ে গেলে পাবো হচ্ছে $23। ডলারের দাম কমে, কিন্তু এটা বাড়ে না। তাহলে ভবিষ্যতে আমরা এই কতদিনের জন্য এই $23 $21, আগামী 30 বছরে ডলারের মূল্য কোথায় গিয়ে দাঁড়াবে? এটার বাড়ানো কমানো কি আমাদের হাতে আছে, নাকি তারা বাড়াবে কমাবে? একতরফাভাবে তারা যদি বাড়ায় কমায়, তাহলে কি আমাদের এখানে পণ্যের মূল্য বাড়বে নাকি কমবে? এই যে অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি কিভাবে আমরা বুঝতাম যদি এই চুক্তিটি উন্মুক্ত থাকতো। একটা চুক্তির সকল ক্লজ অপ্রকাশিত থাকে না, আসলে কিছু কিছু জায়গা অপ্রকাশিত থাকার ব্যাপার থাকে, যে কত মূল্যে হয়েছে বা কত কি। কিন্তু আপনি দেখেন এরা কি বলেছে, এরা বলেছে যে এইটা বলা যাবে না। এখন বলা যায় না, এই যে গোপনীয় চুক্তি স্বাক্ষর করতে পারে কারা? যারা নির্বাচিত সংসদ সদস্য। সেক্ষেত্রে কি হয়, জনগণের প্রতিনিধি হয়ে কেউ জনগণের হয়ে পরীক্ষাটা করেছে। এখন যারা আছেন তারা কি নির্বাচিত? তারা তো নির্বাচিত না, তারা অনির্বাচিত। তারা এরকম একটা কাজ করে যাচ্ছেন দীর্ঘমেয়াদে, আগামী 30-40 বছরের জন্য এই বিষয়গুলি আমাদের উপরে চাপিয়ে দিয়ে যাচ্ছেন। আবারও আমি এই কথাটা বলি, সব মানুষকে সব সময়ের জন্য বোকা করা যায় না। কিছু মানুষকে সারা জীবনের জন্য, আর অনেক মানুষকে কিছুদিনের জন্য বোকা করা যায়। এই কথা ভাবলে চলবে না যে বাংলাদেশের মানুষ বোকা। এই যারা এটা ভাবছেন, একদিন প্রমাণিত হবে যে আসলে বাংলাদেশের মানুষ তাদেরকে তাদের বোকামির জন্য কিভাবে সমালোচনা করে।